আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান, রকুনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান, আহ, প্রথম পত্রের যশোর বোর্ড 2024 বোর্ড অবজেক্টিভ কোশ্চেন আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমে আমরা চলে যাই ডিসপ্লেতে। চলে গেলাম আমরা। নিচের কোনটি হিসাব চক্রের ধাপ সমূহের সঠিক ক্রম নির্দেশ করে? লেনদেন, বিশ্লেষণ, জাবেদা এবং খতিয়ান। লেনদেন, বিশ্লেষণ, জাবেদা এবং খতিয়ান কি করে? হিসাব চক্রের ক্রম বিশ্লেষণ করে। দ্বিতীয় কোশ্চেন, নিচের কোন নীতি অনুযায়ী অনুমান করা হয় যে ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে? চলমান ব্যবসায় নীতি, গোয়িং কনসার্ন কনসেপ্ট। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হয় এই ধারণার উপর ভিত্তি করে ব্যবসা প্রতিষ্ঠান আজীবন চলতে থাকবে। ব্যবসা প্রতিষ্ঠান মেয়াদ কি? অনির্দিষ্ট। বাকিতে সেবা প্রদানের ফলে মৌলিক হিসাব সমীকরণের উপাদানের ওপর প্রভাব বিস্তার করে। বাকিতে সেবা প্রদান করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং সম্পত্তি বৃদ্ধি পাবে। অ্যান্সার গ। নিচের উদ্দীপকটি পড়া এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। প্রারম্ভিক মজুদ 60,000 টাকা। কৃত পণ্যর ব্যয় ক্রয়কৃত পণ্যর ব্যয় 3,80,000 টাকা। আহ সমাপ্তি মজুরি সমাপনী মজুরি পণ্য 50,000 টাকা। পরিচালন খরচ 1,15,000 টাকা। বিক্রয় আয় 4,50,000 টাকা। বিক্রিত পণ্যর ব্যয় কত? বিক্রিত পণ্যর ব্যয় কত? তো আমরা জানি বিক্রিত পণ্যর ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুদ পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুদ পণ্য যোগ যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় বিয়োগ সমাপনী মজুদ পণ্য। বিয়োগ দিলে আমার এখানে আসতেছে 3,40,000 টাকা। হুম, মোট লাভ ও নিট লাভের পরিমাণ কত? মোট লাভের পরিমাণ হইবে এখানে বিক্রয় মানাস বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে হইবে মোট লাভ 60,000 টাকা, এবং মোট লাভ থেকে পরিচালন খরচ বাদ দিলে হইব গিয়ে আমার নিট লাভ। নিট লাভ হইবে এখানে আমার 45,000 টাকা। নিচের কোন ঘটনাটি সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা হয়? স্থায়ী সম্পত্তির অপচয় সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ধারে বিক্রয়, নগদে ক্রয়, ধারে পণ্য ক্রয়, এগুলা প্রকৃত জাবেদা বা বিশেষ জাবেদা কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। হিসাব সমীকরণের উপাদান কোনটি? সম্পত্তি সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব হইছে হিসাব সমীকরণের উপাদান। গহ। ব্যাংক মিলকরণ বিবরণীতে মিলকরণ কিন্তু কোন দফাটির সাথে আমানতকারীর বইতে সমন্বয় জাবেদার প্রয়োজন? ব্যাংক সার্ভিস চার্জ। আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার সময় হিসাব শিরোনামে যে সকল বিশেষ যেসব বিষয় লেখা হয়: ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আর্থিক প্রতিষ্ঠানের নাম, বিবরণী প্রস্তুতের তারিখ। অ্যান্সার গহ। প্রতিটি লেনদেনের দুটি বা তার অধিক হিসাবকে প্রভাবিত করে এই নিয়মকে কি বলে? দ্বৈত সত্তা। একটি কোম্পানির বেতন বকেয়া 35,000 টাকা। একটি কোম্পানি বেতন বকেয়া 35,000 টাকা সমন্বয় করতে ভুলে গেছে। এর প্রভাবে কি হবে? নিট লাভ বেশি প্রদর্শিত হবে। নিট লাভ বেশি প্রদর্শিত হবে কারণ আহ বেতনের সাথে বকেয়া। হুম
না, একটু দেখি 11 নম্বরটা, একটু আমরা একটু কনফিউজড আছি। নিট লাভ বেশি দেখানো হবে, আমরা এটা অন্য একটা বইয়ের থেকে দেখি। না, ঠিক আছে, নিট লাভ বেশি প্রদর্শিত হবে। যেসব উপাদান অবচয় নির্ণয়কে প্রভাবিত করে তা হলো সম্পত্তির ক্রয় মূল্য, আনুমানিক আয়ুষ্কাল এবং আনুমানিক ভগ্নাবশেষ মূল্য। নিচের কোন বিষয়টির জন্য সমাপ্তি জাবেদা করতে হয় না? পুঞ্জীবিত অবচয়ের জন্য কি করা হয় না? সমাপনী জাবেদা প্রদান করতে হয় না। উদ্দীপকটি পড়ে এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। 31 জুলাই তারিখে মার্টিনিস কোম্পানি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংকে জমা 7,420 টাকা, অপরিশোধিত চেক 662 টাকা, পথিমধ্যে জমা 1120 টাকা, ব্যাংক কর্তৃক নোটের অর্থ আদায় 2,200 টাকা, ব্যাংক সার্ভিস চার্জ করলো 20 টাকা। ব্যাংক বিবরণী উদ্ধারকৃত জেরের পরিমাণ কত? উভয় জের পদ্ধতিতে ব্যবহার করে। ব্যাংক বিবরণী পদ্ধতিতে জেরের সংখ্যা হইবে, এখানে আমার এখানে একটু ভুল হয়েছে। 7,778 টাকা, 7,778 টাকা। কিভাবে 7,700 78 টাকা? আমরা একটু বোর্ডে চলে যাই। হুম, এটা হইতেছে আমাদের 14 নম্বর। 14। ওকে। নগদান ব্যাংক বিবরণী, ব্যাংক বিবরণী সঠিক জের সমান সমান ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা যোগ অপরিশোধিত, সরি, মাইনাস অপরিশোধিত চেক অপরিশোধিত চেক যোগ পথিমধ্যে চেক, ক্যাশ ইন ট্রানজেকশন, ক্যাশ ইন ট্রানজেকশন সমান সমান 7,420 মাইনাস 762 যোগ 1,120 টাকা। হুম, ওটা বাদ দিয়ে দাও। সমান সমান 7,478 টাকা। ওকে, তো আমরা চলে যাই আবার কোশ্চেনে।
হুম, 7,778 টাকা। তো আমরা চলে যেতে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে, নগদ বই অনুযায়ী নগদ বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ কত? একক জের পদ্ধতি। একক জের পদ্ধতিতে ব্যাংক জমার পরিমাণ কত? 5,598 টাকা। কিভাবে? একক জের পদ্ধতিতে নগদান বইয়ের ব্যাংক জমার পরিমাণ আমরা এখানে দেখে, যেহেতু জায়গা আছে, নগদান বই অনুযায়ী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ পরিমাণ সমান সমান ব্যাংক জমা ব্যাংক জমা মাইনাস অপরিশোধিত চেক যোগ পথিমধ্যে চেক পথিমধ্যে জমা মাইনাস ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক নোটের নোটের অর্থ আদায় অর্থ আদায় যোগ ব্যাংক সার্ভিস চার্জ সার্ভিস চার্জ সমান সমান, লেখাটা আমরা একটু থিঙ্ক করে লই, ছোট করে লই। সমান সমান 7,420 মাইনাস, মাইনাস না, হ্যাঁ মাইনাস, মাইনাস 762 যোগ 1,120 মাইনাস 2,200 যোগ 20 যোগ 20 সমান সমান হইতেছে আমার 5,598 টাকা। 5,598 টাকা, এটা আমার কি সঠিক অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যেতেছি। আমাদের নেক্সট কোশ্চেন হলো, রেওয়া মিল তৈরি করার মূল উদ্দেশ্য নিচের কোনটি? রেওয়া মিল তৈরি করার মূল উদ্দেশ্য নিচের কোনটি? খতিয়ানের গাণিতিক সূত্র যাচাই করা রেওয়া মিলের মূল উদ্দেশ্য। অর্থাৎ জাবেদা থেকে খতিয়ান লেনদেন গুলোকে যে পৃথক পৃথক শিরোনামে যে খতিয়ানে ট্রান্সফার করা হয়েছে বিভিন্ন হিসাব খাতে, ওই খতিয়ান হিসাব খাতে যে ব্যালেন্স গুলো আছে, সমাপনী ব্যালেন্স গুলো আছে, ডেবিট গুলো ডেবিট এবং ক্রেডিট গুলো ক্রেডিট দিকে প্রদর্শিত করে কি করা হয়? রেওয়া মিল তৈরি করা হয়। এবং এই রেওয়া মিলের মাধ্যমে কি করা হয়? হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। যদি রেওয়া মিল প্রাথমিকভাবে মিলা যায়, ধরে নেওয়া হয় ঠিক আছে, খতিয়ান প্লাস জাবেদা। হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি সম্পর্কে নিচের কোনটি আলোচনা করে? যখন আয় অর্জিত হবে, যখন আয় অর্জিত হবে তখনই আয় হিসাবে চিহ্নিত করা হয়। তো দেখে নেই, আয় হিসাবে চিহ্নিত করা হয়, ঠিক আছে। ধারে বিক্রয় লিপিবদ্ধ করার জন্য নিচের কোন বিশেষ জাবেদা ব্যবহার করা হয়? বিশেষ ক্রয় জাবেদা। ধারে বিক্রয়ের জন্য বিশেষ ক্রয় জাবেদা, সরি বিক্রয় জাবেদা। নিচের কোন নিচের কোনটি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়? আর্থিক বিবরণী তৈরি করা লিপিবদ্ধ করা অংশ নয়। প্রথম লেনদেন গুলা বিশ্লেষণ করে জাবেদা, জাবেদা থেকে খতিয়ানে। কিন্তু লেনদেন গুলা আর্থিক বিবরণীতে কি করা হয় না? লিপিবদ্ধ করা হয় না। জের বা ব্যালেন্স গুলা চলে যায় এখানে। নিচের কোন
হিসাবটি র মিলের ক্রেডিট পাশে বসে। অনাদি পাওনা সঞ্চিতি র মিলের ক্রেডিট পাশে বলে, সরি, অনাদি পাওনা সঞ্চিতি র মিলের ক্রেডিট পাশে বসে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের অগ্রপ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। হিসাব রক্ষণ মাসের শুরুতে পেটি কেশিয়ারকে 1,000 টাকা প্রদান করলো এবং পেটি কেশিয়ার সারা মাসে 800 টাকা খরচ করলো। পরবর্তী মাসে হিসাব রক্ষণ পেটি কেশি কত টাকা পাবে? যেই পরিমাণ টাকা খরচ করছে ওই পরিমাণ টাকা পাবে। অগ্রপ্রদত্ত নিয়মে অগ্রপ্রদত্ত পদ্ধতিতে নিয়ম হচ্ছে, যেই পরিমাণ টাকা নগদান বইতে যেই পরিমাণ টাকা নগদান বইতে খরচ হইব, ঠিক ওই পরিমাণ টাকা পরবর্তী মাসের শেষে কি করব? প্রধান কেশিয়ার কি করব? আহ খুচরা কেশিয়ার কি করব? প্রধান কেশিয়ার কাছ থেকে নিয়ে নিব। তো যেহেতু এখানে সারা মাস কত খরচ হয়েছে, 800 টাকা, তো 800 টাকা কি করব? প্রদান করব বা নিয়ে নিব। কালাম ট্রেডার্স একজন খরিদ্দার নিকট থেকে 2,000 টাকা অগ্রিম গ্রহণ করলো। এই ঘটনা দ্বারা কি হলো? সম্পত্তি বৃদ্ধি পেল এবং দায় বৃদ্ধি পেল। অ্যান্সার হলো গা হ। নিচের নিচের উল্লেখিত কোনটি হিসাবে স্বাভাবিক জের? নিচের কোনটি উল্লেখিত হিসাবে স্বাভাবিক জের? আয়। জুন 13 তারিখে ধারে বিক্রয় 7,500। ঋণ ঋণ শর্ত 210 এন্ড 30। জুন 15 তারিখে খরিদ্দার 500 টাকার পণ্য ফেরত আসলো এবং 23শে জুন তারিখে পুনঃ নিষ্পত্তি সাপেক্ষে কত টাকা আদায় হইব? কত টাকা আদায় হইব? ওকে, আমরা এটার জন্য একটু বোর্ডে চলে যাই। এটার জন্য বোর্ডে চলে যাই। সঠিক অ্যান্সার 6,680 টাকা। কিভাবে 6,680 টাকা? আমরা একটু বোর্ডে ক্যালকুলেশন করে দেখি। হুম। ওকে। আহ উম, এটা নিট আদায়কৃত টাকা। আদায়কৃত টাকা। আদায়কৃত টাকা সমান সমান নিট বিক্রয় মাইনাস নগদ বাট্টা। বিক্রয় মাইনাস নগদ বাট্টা। তো এখানে নিট বিক্রয় সমান সমান ধারে বিক্রয় মাইনাস ফেরত। আমরা ধারে বিক্রি করছি 7,500 টাকা, পণ্য ফেরত হয়েছে কত? 500 টাকার। পণ্য ফেরত হয়েছে কত? 500 টাকার। তার মানে আমার নিট বিক্রয় হইল 7,000 টাকা। তো 7,000 মাইনাস বাট্টা দিব হইলে 7,000 টাকার উপর নগদ বাট্টা পরিশোধ করার সময় 7,000 গুণ 2%। 2%।
সমান সমান এখানে আসছে আমার 6,860 টাকা। তো আমার সঠিক অ্যান্সার হলো 6,860 টাকা। তো আমরা আবার বোর্ডে চলে যেতেছি, বোর্ডে না কোশ্চেনে চলে যেতেছি। ওকে, 6,860 টাকা। পথিমধ্যে জমা 5,000 টাকা উভয়ের সংশোধন পদ্ধতিতে ব্যাংক মিলকরণ হিসাব বইতে কিভাবে তখন সমন্বয় হবে? ব্যাংকের বিবরণী জেরের সাথে যোগ করা হবে। পুঞ্জীবিত অপচয় কোন ধরনের হিসাব? বিপরীত সম্পত্তি হিসাব। সমন্বয় জাবেদা সমন্বয় জাবেদা নিশ্চিত করে হিসাবকালের ব্যয় নির্বাহ করে, সেই হিসাবকালে ব্যয় চিহ্নিত করে, অর্জিত আয় হলে আয় হিসাবে লিপিবদ্ধ করে, আর্থিক অবস্থার বিবরণীতে সঠিক চিত্র প্রকাশ করে। সমন্বয় জাবেদা। অ্যান্সার কি? গহ। উদ্দীপকটি পড়া এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। 2020 সালের 1 জানুয়ারি তারিখে তন্ময় কোম্পানি 42,000 টাকা একটি সরঞ্জাম ক্রয় করেন। জাহাজ ভাড়া সংস্থাপন ব্যয় বাবদ 3,000 টাকা খরচ করেন। উক্ত সরঞ্জামের আনুমানিক আয়ুষ্কাল 6 বছর। 6 বছর শেষে ভগ্নাবশেষ মূল্য হয়েছে 6,000 টাকা। কোম্পানি সরলরৈখিক পদ্ধতি অবচয় ধার্য করে। পদ্ধতি কোনটা? সরলরৈখিক পদ্ধতি। ওকে। 2023 সালের 1 জানুয়ারি তারিখে উক্ত সরঞ্জামটি নগদ 20,000 টাকা বিক্রি করে। সরঞ্জামটির অবচয়ের পরিমাণ কত? ওকে। তো আমরা জানি কোন সম্পত্তি ক্রয় করলে, আমরা জানি কোন সম্পত্তি ক্রয় করলে ওই সম্পত্তির সংক্রান্ত যাবতীয় খরচগুলা ওই সম্পত্তির ক্রয় মূল্য হিসেবে কি করা হয়? বিবেচনা করা হয়। তো সম্পত্তিটা কিনছে কত? 42,000 টাকা, এবং আরো খরচ করছে কত? 30,000 টাকা। তো দুইটা যোগ করলে আমার এখানে হইতেছে কত? 45,000 টাকা। ওকে। তো সরলরৈখিক পদ্ধতির সূত্র হইল গিয়া, সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় নির্ণয় করার সূত্র হইল গিয়া সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখানে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে কত? 6,000 টাকা বিয়োগ 6,000 টাকা ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। আনুমানিক আয়ুষ্কাল এখানে আমার দেওয়া আছে 6 বছর। 6 বছর দিলে এখানে আমাদের 6,500 টাকা ক্যালকুলেশন করলেন। তার মানে সঠিক অ্যান্সার কত? 6,500 টাকা। সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করো। সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি 5,500 টাকা। তো 5,500 টাকা কিভাবে হইলো আমরা একটু দেখি। সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি। ওকে, এখানে একটু দেখি, আমরা একটু ক্যালকুলেশন চলে যেতে হইব। আচ্ছা, দেখি। তারিখগুলো খেয়াল করি। সম্পত্তির কিনছে 2020 সালের 1 জানুয়ারি তারিখে, তার মানে জানুয়ারি মাস থেকে অবচয় শুরু হইলো। ওকে। সম্পত্তির বিক্রি করছে 2023 সালের 1 জানুয়ারি তারিখে, তার মানে কি সম্পত্তিটা ব্যবহার করা হয়েছে 2020 সাল, 2021 সাল, 2022 সাল, এই 3 সাল কি করা হয়েছে? সম্পত্তি ব্যবহার করা হয়েছে। তার মানে 3 বছরে সম্পত্তির অবচয় হইল গিয়া 6,000। আচ্ছা, 6,500 × 3, 3 বছর অবচয় কত আমার? এইটা। আচ্ছা, এটা একটু ভিতরে লিখি, ক্যালকুলেশন করতে সহজ হবে। সম্পত্তির আমার ক্রয় মূল্য ছিল 45,000। কত? 45,000 টাকা। 3 বছরের অবচয় 65,000 × 3। ওকে। তো 3 বছরের অবচয় যদি আমি দেই 65,000 × 3, আমরা একটি ক্যালকুলেটর ইউজ করি। 6,500 × 3, 19,900। আমার এখানে এটা আছে কত? 19,500। ওকে। 45,000 থেকে 19,500 যদি বিয়োগ করি, 45,000 বিয়োগ 19,500, বাইরে হইতেছে 25,500।
হুম, আমার এখানে বেরোতেছে কত? 25,500। 25,500, ওকে। সম্পত্তি বিক্রি করছি কত? 20,000 টাকা। এইটা হলো আমার বুক ভ্যালু। সম্পত্তি সেল করছি হলে গিয়ে আমি 20,000 টাকা, তার মানে আমার লাভ হয়েছে কত? 5,500 টাকা। অর্থাৎ 25,500 টাকা সম্পত্তি আমি বিক্রি করছি কত? কত? 20,000 টাকা। তার মানে এখানে আমার ক্ষতি হয়েছে 5,500 টাকা। কি হয়েছে আমার? 5,500 টাকা কি হয়েছে? আমার ক্ষতি হয়েছে। ওকে। ক্ষতি কত? 5,500 টাকা। হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল সংগঠিত হয় কি বলে? নীতিগত ভুল। নীতিগত ভুল বলতে বুঝাইতেছে, নীতিগত ভুল বলতে বুঝাইতেছে আহ মূলধন জাতীয় খরচে যদি মুনাফা জাতীয় খরচ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, অথবা মুনাফা জাতীয় খরচ যদি মূলধন জাতীয় খরচে অন্তর্ভুক্ত করা হয়, এই সংক্রান্ত ভুলকে কি বলা হয়? নীতিগত ভুল বলা হয়। তো আজকে আমরা আলোচনা করলাম আহ যশোর বোর্ড 2024। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের পরবর্তী বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। আমাদের আজকের লেকচার এখানেই সমাপ্তি।